বিসমিল্লাহির রহমানির রহিম। বেসিক একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 4 এর হচ্ছে সর্বশেষ লেকচার আর কি, মানে লেকচার 4। লেকচার 4 এ হচ্ছে আমরা কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে আর কি, এগুলো আমরা দেখবো আর কি। বুঝতে পারছো? কিভাবে সৃজনশীল কোশ্চেন গুলো সলভ করে এগুলো দেখবো। তো এর আগে আমি একটু 5 মিনিট ব্রিফিং দিয়ে নিই আর কি, আমরা আগে কি কি পড়ছিলাম আর কি। তো এটা হচ্ছে যে প্রথমে আমরা জড়তা পড়ছিলাম। জড়তা কি পড়ছিলাম দেখো, মানে আমি যেমনি বলতেছি এটা তোমাদের ব্রেনে থাকা লাগবে। যেমন প্রত্যেক পদার্থ যে অবস্থায় আছে সেই অবস্থায় চিরকাল থাকতে দেওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে। তো যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি। জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে কি গতি জড়তা। ঠিক আছে, স্থিতিশীল বস্তু চিরকাল স্থিতিশীল থাকার যে প্রবণতা এটা হচ্ছে স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু চিরকাল, ঠিক আছে, গতিশীল থাকার যে প্রবণতা বা গতি অক্ষুণ্ণ রাখার যে প্রবণতা এটা হচ্ছে গতি জড়তা। এটা দুইটা দিয়ে একটা উদাহরণ আছে, উদাহরণটা পড়াইছিলাম। তারপরে খেয়াল করো যে আমরা হচ্ছে বল কি, বলের সংজ্ঞা পড়ছি, বলের প্রকৃতি পড়ছি। বল দুই প্রকার, একটা স্পর্শ স্পর্শ, সাম্য বল অসাম্য বল। যদি কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে বলের লব্ধি যদি শূন্য হয় তখন এটা হচ্ছে সাম্য বল। আর যদি একাধিক বল ক্রিয়া করার পরে এক লব্ধিটা যদি একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করে, ঠিক আছে, তখন হচ্ছে অসাম্য বল। এগুলো আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাইছি। এই একজন ফ্রেন্ডকে দুই দিকে সমানভাবে টানতেছে, তারপর আইকে আইকে বুঝাইছি। ভরবেগ কি, ভরবেগের পরিবর্তনকে ভরবেগ বলে। এবং সাম্য বলের উদাহরণটা কিভাবে আসছে এই জিনিসটা আমি বুঝাইছিলাম তোমাদেরকে। অসাম্য বলের উদাহরণটা বুঝাইছিলাম, এটা হচ্ছে সমান এবং বিপরীতমুখী থাকবে সাম্য বল। আর অসাম্য বলের মধ্যে কি হবে, সমান হবে না। বুঝতে পারছো? মানে একদিকে বলটা কি হবে, বেশি হবে। দেখো একটা লব্ধি শূন্য হয়েছে আর এটাতে লব্ধিও শূন্য থাকবে অসাম্য বলে। সাম্য বলে কোনো ত্বরণ থাকবে না, অসাম্য বলে কি ত্বরণ থাকবে। এখানে মেন জিনিসটা কি দেখো, যে লব্ধিটা শূন্য হবে আর কি। একাধিক বল যখন ক্রিয়া কর দুইটা সমান মানের বল যখন বিপরীত দিকে ক্রিয়া করে, দেখো যে দুইটা সমান মানের বল যখন ক্রিয়া করে আর কি, যেমন এই জায়গাটাতে আর কি, তখন যেটা হয় আর কি, যে লব্ধিটা মানে টোটাল যে লব্ধি ফোর্স হচ্ছে সামেশন অফ এফ। বুঝতে পারছো? এই লব্ধি ফোর্সটা, মনে করো টিটা কাজ করতেছে উপরের দিকে আর ডাব্লিউটা কাজ করতেছে কি নিচের দিকে। টি মাইনাস ডাব্লিউ সমান সমান হচ্ছে কি হইব, জিরো হইব। বুঝতে পারছো? আর এখানে যেটা হবে, এই লব্ধি মানে লব্ধি মানে হচ্ছে সামেশন। এই শব্দটা যেহেতু বুঝতে পারবো, লব্ধি মানে সামেশন। এখানে এই সামেশনটা কি হইতো না, টি মাইনাস ডাব্লিউ কখনো কি হইতো না, জিরো হইতো না। এটা কি এটা মান হইব, মনে করো 5 10 এক্স, 5 10 যে কোনো একটা কি হইব, মান হইব। এটা মাথায় রেখো আর কি। পরেরটার মধ্যে যেহেতু লব্ধি শূন্য মানে বল শূন্য, এফ ইজ ইকুয়াল টু এম এ, ভর। তো ভর তো থাকবো। বুঝতে পারছো? কোনো একটা বস্তুর এফ যদি শূন্য হয়, এফটা কি হয়েছে শূন্য, তাহলে এ কি আছে, ত্বরণও শূন্য। আর এটার মধ্যে কি থাকবো, ত্বরণ থাকবো। ত্বরণের এটা মান থাকবে। তারপর আমরা এগুলো পড়াইছিলাম, মহাকর্ষ বল। মহাকর্ষ বল বুঝাইতে গিয়ে অনেক কিছু বুঝাইছি। বলছিলাম এটার মধ্যে কোনটা কোনটা বেশি, কোনটা শক্তিশালী, সবল নিউটন কেমনে কাজ করে, একদম ধীরে ধীরে বুঝাইছি। তারপর নিউটন গতির প্রথম সূত্র দ্বিতীয় সূত্র পড়াইছে। এই সূত্রগুলোর কোনটার ডেফিনেশন কি, এই জিনিসগুলো বলছিলাম। কি কি বলছিলাম, যে নিউটনের গতির সূত্র, প্রথম সূত্র হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এটা হচ্ছে জড়তা নির্দেশক। একটা হচ্ছে বলের পরিমাপ নির্দেশক, আর একটা হচ্ছে বস্তু পারস্পরিক ক্রিয়া নির্দেশক, সমানুপাতিক ক্রিয়া থাকে। তারপরে এই সমীকরণ আমি 2 দিন বুঝাইছি, প্রথম দিনও বুঝাইছি আর পরের দিনও বুঝাইছি, রেকর্ডিং এ আছে, এটা বুঝে নিবা। তো কিভাবে এই এফ ইজ ইকুয়াল টু এম এ আছে, মানে এটা হচ্ছে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের প্রতিপাদনটা কিভাবে আসছে আর কি, এটা বুঝাইছিলাম। তারপর এখান থেকে কিছু অঙ্ক করাইছিলাম। তো এই অঙ্কগুলো খুবই সিম্পল, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম আর এর মান বসাই দিয়ে দিয়ে অঙ্কগুলো করছি আর কি। নিউটনের গতির তৃতীয় সূত্রের ব্যাখ্যা, পি এবং কিউ দুইটা বস্তু আছে, যেমন এখানে পি কিউ আঁকাটা ঠিক আছে, তো পিটা ছোট কিউটা বড়, এইভাবে আঁকছে আর কি। বুঝতে পারছো? এইভাবে আঁকবা আর কি, যে প্রতিক্রিয়া এবং সমান প্রতিক্রিয়া আছে। তারপরে এই স্লাইডটা শেষ হয়ে গেছে। তারপর দ্বিতীয় ক্লাসের মধ্যে যায়, লেকচার 2। লেকচার 2 তে যাই আমরা যে জিনিসটা দেখাইছিলাম আর কি, যে ভরবেগ কি, ঘর্ষণ কি, ঠিক আছে, ঘর্ষণের সুবিধা কি কি, অসুবিধা কি কি আর কি। তো এগুলো আমরা পড়ছিলাম, সিম্পল জিনিস আর কি। যখন দুইটা বস্তু একটা আরেকটার উপর দিয়ে চলতে শুরু করে তখন বস্তুদের প্রতিস্থলে যেটা হয় এটা হচ্ছে তোমার ঘর্ষণ, বাধার সৃষ্টি হয় এটা। তারপর ভরবেগ দিয়ে এটা এখান থেকে আমরা একটা কনসেপ্ট এনেছিলাম, ঘাত বল। ঘাত বল মানে হচ্ছে খুবই অল্প সময়ে কোনো বড় মানের বল উপযুক্ত হলে তাকে ঘাত বল বলে। যেমন আমরা ক্রিকেট ব্যাট দিয়ে বলকে বাড়ি মারি, এটা হচ্ছে ঘাত বল। বুঝতে পারছো? আর বলের ঘাত মানে কোথাও যদি একটা কোনো কিছু দিয়ে একটা ধাক্কা দিতে থাকে, এটা হচ্ছে বলের ঘাত। কোন একটা মেশিন চলতেছে, এটা হচ্ছে বলের ঘাত। কোন একটা ফ্যান চলতেছে, এটা হচ্ছে কি বলের ঘাত। আর ঘাত বল মানে কি, কাউকে একটা ঘুষি মারা, এটা হচ্ছে কি ঘাত বল। বুঝতে পারছো? তো বলের ঘাতের মধ্যে কি থাকবে, টি থাকবে। বুঝছো? জে ইজ ইকুয়াল টু এফ ইন্টু টি। তো টি দিয়ে কাটাকাটি করলে বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন।
এই জিনিসটা মাথায় রেখে অঙ্ক দিয়ে কাজে লাগে। তারপরে এই জিনিসগুলো শেষ, তারপরে ওই জিনিসটা পড়াছিলাম হচ্ছে 10 মিনিট স্কুলের স্লাইড থেকে আর কি। এই স্লাইডের মধ্যে হচ্ছে আমরা তোমাদেরকে এই জিনিসটা দেখাইছিলাম, খেয়াল করো মনে আছে কিনা একটু আবার দেখে। যেমন এই ভরবেগের সংরক্ষণ সূত্রটার প্রমাণটা শিখেছিলাম, প্রমাণটা শিখেতে বলতেছিলাম এই কিউটা যখন আঁকবা একটু বড় করে আঁকবা, আর এই দাগটা একটু বড় হবে। বুঝছো তো? এই কিভাবে দেখাইছিলাম মনে আছে কিনা আবার দেখাইতেছি, বারবার দেখাইতেছি কেন, এগুলো হচ্ছে তোমাদের লাইফে অনেক বেশি কাজে লাগবে এই জন্য দেখাইতেছি। ঠিক আছে, এই কিউটা বড় করে আঁকছিলাম এবং এই দাগটা একটু বড় করে দিয়েছিলাম, এটা লাস্ট ক্লাস গুলোতে দেখে নিও। এই ভরবেগের সমগ্র সূত্র থেকে এটা প্রমাণটা অনেক সময় চায় আর কি, ক্রিয়া প্রতিক্রিয়ার আগে এবং পরের ভরবেগের সমষ্টি কি থাকবে, সমান থাকবে, স্বাভাবিক ব্যাপার, এটা দুনিয়ার বাহ্যিক জীবনেও তুমি দেখবে আর কি। ঠিক আছে, তুমি তুমি কারো কোনো একটা জায়গায় ধাক্কা খাইবার আগে তোমার ভরবেগের যে বিষয়টা থাকবে আর কি, তোমার শরীরের যে ভর থাকবে আর কি, ধাক্কা খাওয়ার পরে তোমার ভরও কি থাকবে, সেমই থাকবে আর কি। তো এটা স্থির অবস্থায়, কিন্তু ধাক্কা খাওয়ার আগে মনে করো তুমি একটা জায়গায় দাঁড়াইয়া ছিল স্থির অবস্থায়, এই বুঝছো? অবস্থায়। এই সময় যদি তোমার এই ভরবেগটা, সময় যদি তোমার এই বলবে আমার রিপিট হইতেছে কেন? আমার কিছু হয়ে যাচ্ছে কেন, তানজিবুল তুমি অফ করো তো, মিউট করো। তানজিবুল তুমি অফ করো তো মিউট করো। তানজিবুল মিউট করো। তানজিবুল মিউট করো। আমি মিউট করে দিই তোমার, মিউট করলাম। এখন ঠিক আছে মনে হয়। ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা এই ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এটা প্র্যাকটিক্যালি বোঝা যায় আর কি। যেমন মনে করো আমি স্থির অবস্থায় আছি, এখন আমার ভর আর বেগ যে এটা আছে, আমি কোথাও ধাক্কা খাওয়ার পরে আবার যদি আমি সেই চেয়ারটাতে বসি, বুঝতে পারছো কিনা, তাহলে আমার ভরবেগ কি থাকবো, সেমই থাকবো। মনে করো এখন আমার ওজন আছে প্রায় 80 কেজি, বেরোনো আর কি 80 কেজির কাছাকাছি বা বেশি, একটু কেজি কম বেশি। তো আমার যদি আবার একটা দেয়ালে আমি ধাক্কা খাই, খাই যদি আবার আমি কি করি, আবার আইসা মাপি, তাহলে আমার ভরবেগ কি থাকবো, সেমই থাকবো নাকি চেঞ্জ হইব? চেঞ্জ হইতো না, এখানে এই জিনিসটা বুঝাইছে আর কি। তো মনে করো পি কিউ দুইটা বস্তু যদি মিলিত বেগ হইতো, তখন এই মিলিত বেগে আমরা বলছিলাম আর কি, মিলিত বেগ যখন হবে তখন হচ্ছে, দাঁড়াও, মিলিত বেগ যখন হবে তখন হচ্ছে বি সমান সমান হচ্ছে বি ওয়ান ইউ, আদি বেগ এবং শেষ বেগ কি হবে, সমান হবে আর কি। বুঝতে পারছো? মানে বি ওয়ান আর বি টু সমান, তাহলে আদি বেগ আর শেষ বেগ না, এটা হচ্ছে বি ওয়ান আর বি টু সমান হবে, এটা হচ্ছে বি ওয়ান আর এটা হচ্ছে বি টু। মিলিত বেগ যখন হবে তখন বি ওয়ান এবং বি টু কি হবে, সমান হবে। মানে বস্তুর দুইটা ক্ষেত্রে সমান হবে আর কি। আর এটা হচ্ছে বলের ঘাত, যে জিনিসটা আর কি, ঘাত ভাবে পরিবর্তন। তারপরে এখান থেকে আমি এই অঙ্কগুলো করাইছিলাম, মিলিত বেগ দিয়ে এই অঙ্কটা দেখাইছিলাম, মনে আছে কিনা আমি জানি না। ঠিক আছে, তারপর ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে পরে আমরা গেছিলাম মহাকর্ষ সূত্রের মধ্যে। মহাকর্ষ সূত্রটা আমরা গত ক্লাসে ব্যাখ্যা করছি। মহাকর্ষ সূত্রটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখাইতেছিলাম আর কি, যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বা বিকর্ষণ এর পরিমাণ হচ্ছে তাদের গুণফলের সমানুপাতিক। এই যে দুইটা বস্তুর গুণফল, এটার সমানুপাতিক। এবং দূরত্ব যদি আর হয় আর কি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই দুইটা যদি যোগ করি তাহলে আমরা এই জিনিসটা পাইছি আর কি। ডি এর পরিবর্তে আর লিখবা। তো এরপর যদি এখানে ধ্রুবক বসে দিই, তারপরে এই জিনিসটা পাই, যদি এম ওয়ান এর এম টু এর মান যদি বসে আর জি এর মান, ধ্রুবকের মান যদি বসে, তাহলে আমরা বলের মানটা বের করতে পারবো। আর দূরত্বের মান বসে যেটা, এবং এখানে এটা সূত্রটার ব্যাখ্যাটা দিচ্ছে। এবং জি মহাকর্ষীয় দ্রব্যকের মানটা কত, এটা তোমাদের টিএম টানা মুখস্থ রাখতে হবে, পরীক্ষার মধ্যে সবসময় যে দিয়ে দিবে ব্যাপারটা এমন না। পৃথিবীর ভর এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর এটা মুখস্থ রাখতে হবে। এখান থেকে বলের মানটা বের করতে হবে। পৃথিবীর ব্যাসার্ধ কত, আমি গত ক্লাসে বলছিলাম যে 6400 কিলোমিটার সম্ভবত। ঠিক আছে, এরকম কিছু একটা। তো মানে 6440 মনে হয়েছিল। 6440 বা হ্যাঁ এরকম কিছু একটা আর কি, ধরে নাও আর কি, যেটা ছিল আর কি ওইটাই বসাই দেবো আর কি। আমার আসলে মনে নাই কত ছিল। তো এভাবে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার মধ্যে যদি ভর এম ওয়ান আর এম টু এর মান দেওয়া আছে, দেখো একটা এম ওয়ান এর মান 35 কেজি আর এটা হচ্ছে 20 কেজি। জি এর মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, আর এর মানও দেওয়া আছে, এখান থেকে ফোর্সটা বের করতে বলছে। তারপর অভিকর্ষ ত্বরণ বের করার সময় এই জিনিসটা লাগছে যে এখানে 6400, তো 6400টারে খেয়াল করো, 6400 কিলোমিটার, এটা যদি আমি মিটারে লিখি আর কি, তাহলে কত হইব, 6400, এরপর আরো কি দিব, আর তিনটা শূন্য গুণ করতে হইব, কয়টা শূন্য গুণ করতে হইব, তিনটা। তখন এটা হইব 6.4, 6.4, 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 মিটার, কত লিখতে হইব,
6.4 10⁻⁶ বুঝছো? এটা কি? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই যে পৃথিবীর ব্যাসার্ধ বলতে কি, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, এরকম সাইজের যদি একটা পৃথিবী হয়, এই গোলটা যদি পৃথিবী হয়, তাহলে এই পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে এটা। এই আরটা হচ্ছে এইটা 6400, এই আর এর মানটা পৃথিবীর ব্যাসার্ধ। বুঝতে পারছো? পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত যে উচ্চতা আর কি, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তারপরে এই উচ্চতায় যদি কোনো একটা বস্তু থাকে, তাহলে দেখো এখানে তারপর আমরা শিখছিলাম ভর যদি উম, দ্বিগুণ হয়, ঠিক আছে, বল কি হবে? দুটি বস্তুর ভরের গুণফল দ্বিগুণ হলে বল কি হবে? দ্বিগুণ হবে। আর ভরের গুণফল 3 গুণ হলে বল কি হবে? 3 গুণ হবে। আর দূরত্ব যদি 3 গুণ হয়, ঠিক আছে, দূরত্ব যদি দ্বিগুণ হয়, এটা দ্বি হবে, দ্বি। এটা কি হবে কি? দ্বি হলে বল এক জি হলে চতুর্থাংশ হবে। বল একটা তো কাজ করো। দূরত্ব 3 গুণ হলে বল তো তিন দুই গুণ ভাগের হলে এক ভাগ হবে। এর আগের একটা। তানজিবুল, ওকে। তারপর দেখো এখান থেকে মহাকর্ষীয় ধ্রুবক দিয়া যে অঙ্কগুলো দেখাইছিল, এটা মহাকর্ষীয় ধ্রুবক দিয়া এমন হচ্ছে প্রথম বস্তু, দ্বিতীয় বস্তু, এগুলো আমি লাস্ট ক্লাসে পড়াইছি, রিভিউ করতেছে আর কি তোমাদের। এখান থেকে যদি বস্তুর ভর নির্ণয় করতে বলে আর কি, ঠিক আছে, তখন তোমরা কি করবা দেখো, যে এখানে কিছু জিনিস দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখো? সমান মানে দুইটা বস্তু পরস্পর থেকে এত মিটার দূরত্বে, আর এর মানটা দেওয়া আছে, এফ এর মানটা দেওয়া আছে, জি এর মানটা দেওয়া আছে আর কি। এখান থেকে ভর বের করতে বলতে এই সূত্র ইউজ করে ভরের মানটা বের করবো। এটা সিম্পল। তারপর ঘর্ষণ পড়াইছিলাম। ঘর্ষণের এই যে 4টা ভাগ, এটি এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? স্থিতি ঘর্ষণ কি, গতি ঘর্ষণ কি, আবর্ত ঘর্ষণ কি, প্রবাহ ঘর্ষণ কি, কোনটা দিয়ে কিভাবে কাজ করে, এটা লাস্ট ক্লাসে বুঝাইছিলাম। উদাহরণগুলো মাথায় রেখো আর কি। কারণ আবর্ত ঘর্ষণের উদাহরণ হচ্ছে সাইকেলের চাকার গতি, মার্বেলের গতি। প্রবাহ ঘর্ষণ হচ্ছে প্যারাশুট দিয়ে যখন মানে নিচে নামে, এটা হচ্ছে প্রবাহ ঘর্ষণ। অথবা পানির পাইপ দিয়ে যখন পানি যায়, এটা হচ্ছে প্রবাহ ঘর্ষণ। বুঝতে পারতেছো? পানির পাইপ দিয়ে যখন পানি যায়, এটা হচ্ছে কি, প্রবাহ ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ হচ্ছে সাইকেলের চাকার গতি, মানে এখানে কি আছে, এটা বস্তু আরেকটা তলের উপর দিয়ে যদি চলতে থাকে, তখন এটা গতির বিরুদ্ধে যে ঘর্ষণ হয় এটা। আবর্ত ঘর্ষণ আর গতি ঘর্ষণ প্রায় একটাই। একটি বস্তু সাপেক্ষে যখন অন্য একটি বস্তু কি হয়, হ্যাঁ, চলমান হয়, তখন যে গতির সৃষ্টি হচ্ছে, এটাও কি গতি ঘর্ষণ, অনেকটা একই টাইপের। ঠিক আছে, একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু চলমান আর কি। ওই গতি ঘর্ষণটার একটা হম গতি ঘর্ষণের উদাহরণ হচ্ছে সাইকেলের ব্রেক চাপলে, ঠিক আছে, সাইকেলের চাকাকে চেপে ধরে ঘুরন্ত চাকা গতিশীল করে থামিয়ে দিই। বুঝতে পারতেছো? যে আবর্ত ঘর্ষণের উদাহরণ হচ্ছে সাইকেলের ব্রেক চাপা। আর সরি, গতি ঘর্ষণের উদাহরণ, গতি ঘর্ষণের উদাহরণটা কি? আবর্ত ঘর্ষণ হচ্ছে সাইকেলের গতি বা মার্বেলের গতি, এটা চলমান গতি। আর গতি ঘর্ষণের উদাহরণ হচ্ছে কি, যে একটা জিনিসকে তোমার ফোর্স অ্যাপ্লাই করে থামাই দেওয়া আর কি। যেমন ব্রেক চাপা, ব্রেক চাপা সাইকেল বা কোনো একটা গাড়ির কি করা, ব্রেক চাপা। ব্রেক চাপলে কি হবে? এটা থামাই দেওয়া, এটা হচ্ছে গতি ঘর্ষণের উদাহরণ। তারপর ঘর্ষণ দিয়ে এগুলো আমরা পড়াইছিলাম, ঘর্ষণের উদাহরণ উদাহরণ। তো এই অঙ্কগুলো ক্ষেত্রে আমরা দেখো আমাদের এখন যে সূত্রগুলো কাজে লাগবে আর কি আজকের লেকচারে। এটা হচ্ছে পি হচ্ছে কি, পি হচ্ছে ভরবেগ। ভরবেগ মানে কি আছে, ভর আছে এবং বেগ আছে। এখানে হচ্ছে কি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে ভর মানে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে, এখানে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তু না, ক্রিয়া প্রতিক্রিয়া যদি হয় আর কি, মানে F1 আর F2 যেটা ছিল আর কি, F1 ইকুয়াল টু যদি -F2 হয়, F1 ইকুয়াল টু যদি -F2 হয়, তখন যে জিনিসটা ছিল তখন, দাঁড়াও একটু এটা সুন্দর করি, এরকম হইতেছে কেন, মানাটা বড় করি, মানে দেখতে ভালো লাগবে। F1 ইকুয়াল টু যদি -F2 হয় আর কি, তখন যে জিনিসটা হইব এটা। আর যদি মিলিত বেগ, মিলিত বেগ বলতে কি, তা বলছিলাম যে একটা গাড়িকে আরেকটা ধাক্কায় লয়ে যেতেছে, বা কাউরে তুমি টাইম নিয়ে মনে করো ক্লাসের ভিতরে ঢুকাইতেছো, বা টাইম না ক্লাস থেকে বের করতেছো, তখন এই জিনিসটা হচ্ছে মিলিত বেগ। মিলিত বেগের ক্ষেত্রে V1 ইকুয়াল টু V2 হবে। আর এটা খেয়াল করো, এখানে ওই ½ m1 u1 স্কোয়ার m2 u2 স্কোয়ার, এটা কই থেকে আইছে? ½ m1 v1 স্কোয়ার ইকুয়াল টু m2 v2 স্কোয়ার। বুঝছো? এটা আসছে হচ্ছে যখন তুমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, একটা সূত্র আছে না, ওই জায়গাগুলোতে যখন তুমি ক্যালকুলেশন বসাইবে আর কি, তখন দেখবে যে এই সূত্রটা মাঝে মাঝে কাজে লাগবে আর কি। বুঝছো? মানে এটারে তুমি গুণ করলেও এই লেভেলটাতে নিয়ে আসা যায় বিভিন্ন সময়।
তো এটা আবার যখন অ্যাপ্লিকেশনে আসে তখন আমি এটা দেখাবো, এটা যে আসলে কেমনে আসে, আপাতত দরকার নাই। এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, বা এটাকে বলে জে জে, বুঝতে পারছো? জে ইজ ইকুয়াল টু হচ্ছে এফ টি, মানে হচ্ছে ঘাত বল বা ভরবেগের পরিবর্তন, ভরবেগ, ভরবেগের পরিবর্তন J is equal to F। আর মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে ভর হচ্ছে m1 × m2 / r²। এটা হচ্ছে কথা আর কি। এখন খেয়াল করো, এখানে একটা জিনিস দেখাইছিলাম, যদি অভিকর্ষ ত্বরণটা বের করতে চাই, আমরা বলছিলাম যে, মনে আছে কিনা দেখো, এটা যদি পৃথিবী হয়, খেয়াল করো একটু অনেক, এটা মনে করো পৃথিবী, এটা যদি পৃথিবী হয় আর কি, পৃথিবী যদি হয় আর কি, এটা যদি পৃথিবী হয় আর কি, এটা যদি পৃথিবীর কেন্দ্র থেকে একটা বস্তুর উম, ভূপৃষ্ঠে, মানে আমরা আছি এখানে আর কি, মনে করো আমি এখানে বৈশা তোমাদের ক্লাস নিতেছি, বুঝছো? তো পৃথিবীর কেন্দ্র থেকে আমার যে দূরত্ব, এটা হচ্ছে আর, এটাই মূলত পৃথিবীর ব্যাসার্ধ আটটা। আটটা কত বলছে? আটটা বলছে 6400। এভাবে মনে রেখে এভাবে মনে রেখে দিতে পারো, খাতার মধ্যে লিখে ফেলো এটা। আর হচ্ছে 6.4 ইন্টু 10⁻6 মিটার। কত? না, খাতায় লিখে ফেলতে পারো। আর মানে কত? 6.4 10⁻6 মিটার, বুঝছো? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা মাথায় রাখবো। তাহলে যদি এটা বলে, তাহলে অভিকর্ষ ত্বরণ যেটা কি হবে, gm/r²। কিন্তু বাস্তবে যেটা হয় কি, যে ভূপৃষ্ঠের উপর যে সবসময় বস্তু থাকে, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং ভূপৃষ্ঠের থেকে আরো কি উপর দিয়ে কি যায়, এরোপ্লেন যাইতেছে, এটা প্লেন যেতে পারে, মনে করো এটা প্লেন যেতেছে, প্লেনটা কতটুকু উপর দিয়ে যেতেছে, আর উচ্চতা দিয়া বা এইচ উচ্চতা দিয়া, মনে করো এইচ উচ্চতা দিয়ে এটা প্লেন যেতেছে, তখন অভিকর্ষ ত্বরণটা কি হইব, চেঞ্জ হয়ে কি হইব, একটা দূরত্ব হচ্ছে আর, আর বাকি এক্সট্রা দূরত্বটা কি, এইচ। টোটাল দূরত্ব হইব, এই যে টোটাল দূরত্বটা হইব কত, r+h, r+h, এটা হচ্ছে এটা আর কি, যে অতিরিক্ত যে দূরত্বটা r+h²। মানে আর এর পরিবর্তে কি হইব, r+h হইব, বা শুধু হাতের আর যদি লেখে, এটা r+r হইব। আশা করি বুঝতে পারছো জিনিসটা। মানে তো সবসময় যে ভূপৃষ্ঠের উপরে থাকবে এটা বস্তু, ব্যাপারটা এমন না। আর তুমি ভূপৃষ্ঠের উপর থেকে প্যারাশুট থেকে ঝাঁপ দিতেছো, মনে করো এখান থেকে প্যারাশুট আছে, তো প্যারাশুটের দিকে একটা মানুষ ঝাঁপ দিতেছে, ঝাঁপ দিয়ে আস্তে 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 পড়তেছে, তাহলে সে এই উচ্চতায় প্যারাশুট থেকে ঝাঁপ দিছে, তাহলে কি হইব, আর এর পরিবর্তে অভিসরণটা কি দেবো, r+h হইব। আশা করি বুঝতে পারছো। এরপর আসো নিচেরটাতে যায়, এটা হচ্ছে ঘর্ষণের ইয়ার ক্ষেত্রে, বুঝতে পারছো? এটা হচ্ছে এফ, হচ্ছে গতীয় ঘর্ষণ, খেয়াল করো, এফ হচ্ছে গতীয় ঘর্ষণ, ঠিক আছে? এটার একক কি, নিউটন। গতীয় ঘর্ষণের একক হচ্ছে নিউটন, মনে রাখো। আর আর এর মান তো কত বলে দিছি, এই যে 6.4 × 10⁻6। আর মিও হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা সহগ, এটার কোনো একক না, এটার মান থাকবে এরকম 0.2, 0.3, এরকম 0.4, এরকম কিছু একটা থাকবে, 0.04, 0.2, এরকম থাকবে আর কি গতি ঘর্ষণ সহগ। আর বস্তুর ওজন ডাব্লিউ ইজিক্যাল টু কি, তোমরা ছোট জানো, আগে ছোটবেলায় পড়ছো, এখনো জানো। বস্তুর ওজন ডাব্লিউ ইজিক্যাল টু কি, এমজি। বস্তুর ওজন ডাব্লিউ মানে কি, এমজি। শিফা, হ্যাঁ বলো, হ্যান্ড রাইজ করছো, কিছু বলবা? না, এমনি হ্যান্ড রাইজ করছো, বলবা না কিছু? ঠিক আছে, তো এখানে যদি দেয়, তাহলে এটা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। এখন এখন আসো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এখন আসো, তোমরা পারো কিনা জাস্ট আমরা একটু চেক করবো, আমরা একটু সিকিউ সলভ করবো। এখানে দেখো, সাম্য বল কাকে বলে? হ্যালো, তানজিবুল বলো তো, সাম্য বল কাকে বলে? স্যার সঠিক জানা নাই। কেন, আমি নিয়ে সিলে সিলে 3টা ক্লাসে পড়াইলাম, আমি তো পারতে হবো তো। তো আমি 3 ক্লাসে কিন্তু সাম্য বলের ডেফিনেশন কইছি। সাম্য বলের ডেফিনেশনটা কি বলছে, মানে আমি আমি কিন্তু এই ব্যাপারটা এমন না যে আমি তোমাদের অন্যান্য টিচারের মতো যেটা পড়াইতেছি, মানে আমি আমার মতো করে পড়াই গেলাম, তোমরা এরকম না। আমি কিন্তু এটা এখন নেবো, আজকে থেকে আবার 2 মাস পরে নেবো, আবার 1 বছর পরে নেবো, আমি দেখবো যে তুমি শিখছো কিনা। আমার মধ্যে তোমার শিখাটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় মার্ক কি পেতেছো এটা না। খেয়াল করো, আমি পড়ার সময় কি বলছি, এখানে একটা বস্তু ঝুলাই দিচ্ছে, খেয়াল করো, এখানে একটা বস্তু ঝুলাই দিচ্ছে, ডাব্লিউ। তো আমি কতবার বুঝাইছি যে ডাব্লিউ একটা বস্তু ঝুলাই দিচ্ছে, বস্তুর ওজন ডাব্লিউ হচ্ছে এম বরের বস্তু, এটা ঝুলাই দিচ্ছে, এটা বস্তুর ওজন ডাব্লিউ হচ্ছে নিচের দিকে,
আর একটা টান বল কি করছে, দড়ি দিয়ে বাইন্ধা রাখছে। তো যেটা দড়ি দিয়ে বাইন্ধা রাখছে এই টান বলটা কোন দিকে? উপরের দিকে। তো দুটা, হ্যাঁ, সাম্য বল কাকে বলে? যখন দুটা বল আর কি কোনো বস্তুর উপর দুটি বল ক্রিয়া, সমান এবং বিপরীতমুখী বল ক্রিয়া করলে তাদের লব্ধি বল যখন শূন্য হয়, তখন তাকে কি বলে? সাম্য বল বলে। একটু আগে আমি দেখাইছি সামেশন অফ এফ কি হইব সাম্য বলের ক্ষেত্রে, টি মাইনাস ডাব্লিউ ইজ টু কি হইব? জিরো হইব। এখানে দুইটা বল কাজ করতেছে, ওজন ডাব্লিউ কাজ করতেছে নিচের দিকে, আর টান বল টি কাজ করতেছে উপরের দিকে, এবং এই দুইটা বল কি সমান এবং বিপরীতমুখী, এই জন্য তাদের লব্ধি কি হয়েছে, সামেশনটা কি হয়েছে? শূন্য হয়েছে। এই জন্য এদের কি নাই? ত্বরণ নাই। বুঝছো কি না? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়, ধ্রুব নয় কেন? কাফি বলো। হুম, কাফি, কাফি আসো, ফাহিম, ফাউজান, কাফি। আচ্ছা, কেউ বলতে পারবা যে বস্তুর, কাফি কি কো কাফি, বলো বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয় কেন? হ্যালো, কাফি 2 নম্বর প্রশ্নটা করছি, এই প্রশ্নের উত্তরটা বলো। হ্যালো, আর 10 মিনিট আছে, মানে এটা মিটিং এর ইয়া চলে গেছে, বুঝতে পারছি। আমি স্পিডে পড়াই দিই। বস্তুর ভর ধ্রুব হলে ওজন ধ্রুব না কেন? ধ্রুব না, দেখো ভর তো এটা যে ফিক্স থাকে, কিন্তু ওজন ডাব্লিউটা ডিপেন্ড করে কিসের উপর? অভিকর্ষ ত্বরণের উপর। কিসের উপর? ডাব্লিউ যেগুলো হচ্ছে এম জি। ওজন ডিপেন্ড করে কিসের উপর? জি, মানে অভিকর্ষ ত্বরণের উপর। তো এই অভিকর্ষ ত্বরণ জি এর মান কিসের উপর ডিপেন্ড করে? জি এর মান পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন। জি এর মান পৃথিবীর ভিন্ন জায়গায় কি ভিন্ন ভিন্ন। জি এর মান যেহেতু ভিন্ন, ওজনও কি হয়? ভিন্ন ভিন্ন হয়। এটাই মেন উত্তর। এম 1 ভরের বস্তুর উপর বায়ুর দ্বারা ঘর্ষণ বল কত নির্ণয় করো। তাহলে দেখো, আমরা জানি যে ঘর্ষণ বল আমরা একটু আগে শিখছিলাম, যে এখানে দেখো এটা বলছে আর কি, যে এখানে একটা বস্তু আছে, বস্তু হচ্ছে M1 10 গ্রাম বলে একটা বস্তু আছে। M1 এর উপর কার্যকরী বল হচ্ছে এটা, ঠিক আছে? আর M2 বলের বস্তুর উপর কার্যকারী বল হচ্ছে এটা, M2 বল হচ্ছে এটা, আর M1 বল হচ্ছে এই ছোটটা। ছোটটা হচ্ছে M1 আর বড়টা হচ্ছে M2। ছোটটার বল হচ্ছে 10 গ্রাম, M2টার বল হচ্ছে 20 গ্রাম। ঠিক আছে? এই দুইটি বস্তু একই সময়ে ছেড়ে দেওয়া হয়েছে। দেখো উপর থেকে দুইটা বস্তু নিচের দিকে 50 মিটার উচ্চতায় আছে। এই হাইটটা দিকে ছোট মনে হইতেছে, 50 মিটার কিন্তু অনেক উচ্চতা। বুঝতে পারছো? এই যে 50 মিটার উপরে আছে, ডট ডট দিয়ে বুঝাইছে আর কি, অনেক উপরে আছে, 50 মিটার উচ্চতায় আছে। বুঝতে? M1 বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বল কত নির্ণয় করতে বলছে। তো আমরা ঘর্ষণ বলের একটা সংজ্ঞা শিখছিলাম, F S। বুঝছো কিনা? মিউ, খেয়াল করো, মিউ ডাব্লিউ, মিউ ইন্টু ডাব্লিউ, এই টাইপের কিছু একটা শিখছিলাম। দেখো এই যে মিউ ডাব্লিউ, বুঝতে পারছো? তো এখানে ঘর্ষণ বলের ক্ষেত্রে বের করার ক্ষেত্রে যে সূত্রটা কাজে লাগবে আর কি, আমরা জানি প্রযুক্ত বল, খেয়াল করো, এটা হচ্ছে ঘর্ষণ বলের সংজ্ঞা হচ্ছে এটা, মিউ ডাব্লিউ। বুঝতে পারছো? আর এখানে যেটা হচ্ছে যে M1 বস্তুর উপর ঘর্ষণ বল বের করো। তো ঘর্ষণ বলটা বের করার আগে যেটা এসে শিখতে হবে, প্রযুক্ত বল ইজিকুলটা হচ্ছে ঘর্ষণ বল প্লাস কার্যকর বল। খেয়াল করো, এটা হচ্ছে একটা সূত্র, প্রযুক্ত বল ইজিকুল হচ্ছে ঘর্ষণ বল ইজ কার্যকর। তো ঘর্ষণ বল কি সমান সমান কি হইব? প্রযুক্ত বল বিয়োগ হচ্ছে মাইনাস কার্যকর বল। এখন দেখো ঘর্ষণ বল এফ কে, এটা আমরা বের করতে যেতেছি। তো প্রযুক্ত বল কি? এফ ইজিকুল টু, ওই যে প্রযুক্ত বল যেটা এফ যেটা, ডাব্লিউ এম জি, এটা কি কথা? এফ যে কথা, ডাব্লিউ এম জি কি কথা, সবসময় মনে রাখবে। এফ ডাব্লিউ এম জি এটা হচ্ছে প্রযুক্ত বল। এটা এমন না, এটা সারা জীবন কাজে লাগবে। এই জন্য প্রশ্ন সলভ না করলে তুমি বুঝতে পারবে না। আর কার্যকর বল হচ্ছে এফ প্রাইম। ঠিক আছে? যে বস্তুর উপর কার্যকর বল, দেখো এটা বলা আছে, এটা হচ্ছে এফ প্রাইম। কার্যকর বল বলতে কোনটা জানো কিনা? এটা হচ্ছে তোমার, মানে কি বল একটা বস্তুর উপর কাজ করতেছে, মনে করো এটা অভিকর্ষ বল হইতে পারে। আর প্রযুক্ত বল হচ্ছে বস্তুটা এই যে নিচের দিকে যে পড়তাছে, এফ ইজিক্যাল টু ডাব্লিউ ইজিক্যাল টু হচ্ছে এম জি, এটা হচ্ছে প্রযুক্ত বল। তো আমরা জানি যে প্রযুক্ত বল এফ সমান সমান, ব্যাপারটা বোঝার চেষ্টা করো,
ইজ ইকুয়াল টু হচ্ছে ঘর্ষণ বল এফ এস প্লাস হচ্ছে কার্যকর বল এফ কে। তাহলে ঘর্ষণ বল এফ এস মানে কি দিব, এফ মাইনাস এফ কে হইব। এফ এ সমান সমান কি হইব, এফ মাইনাস এফ কে হইব। এফ কে এর মান তো দেওয়াই আছে 0.08 নিউটন। তাহলে আর এফ মানে কত, ডাব্লিউ ইকুয়াল টু এম জি। ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি। এফ মানে হচ্ছে এম জি, এম এর মান আর জি এর মান বসে দিবে। এম এর মান দেওয়া আছে 10 গ্রাম, জি এর মান বসে দিবে, দিয়ে এই অঙ্কটা করছে। খুবই সিম্পল একটা অঙ্ক, বাট অনেক ইম্পর্টেন্ট এই অঙ্কগুলা। মেডিকেল এডমিশন টেস্টে আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসে, তারপরে হচ্ছে তোমার বুয়েটে আসে, এবং এই সেম অঙ্কগুলা ইন্টারেও হয়। কিসে আসে? হ্যালো, ইন্টারেও আসে, ইন্টারে। বুঝছো, শুধু যে এসএসসি তে আসে ব্যাপারটা এরকম না, এই অঙ্কগুলো কিন্তু ইন্টারেও আসে। ঠিক আছে। তারপর দেখো 2 নাম্বারটা। 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, কোন বস্তুটি আগে ভূমিতে পড়বে? মারাত্মক কোশ্চেন করছে, যেখানে দুইটা বস্তু ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে দুইটা বস্তুর মধ্যে কোন বস্তুটা আগে ভূমিতে পড়বে। দেখো, দেখো কোন বস্তুটা আগে মাটিতে পড়বে। তো কোন বস্তুটা আগে মাটিতে পড়বে, যে প্রথম বস্তুর ক্ষেত্রে যেমন এই যে আমরা এর আগে একটা জিনিস শিখছিলাম আর কি, যে একটা বস্তু পড়ার ক্ষেত্রে, তোমরা মনে আছে কিনা, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু কি পড়ছিলা, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে না? হ্যাঁ, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস কি হাফ এটি স্কোয়ার, মনে আছে কিনা? হ্যাঁ, পড়ন্ত বস্তু, হ্যাঁ শিফা, তুমি কিছু একটা করতেছো। পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো এই সূত্রটা কাজে লাগবে আর কি। তো প্রথম বস্তুর ক্ষেত্রে ত্বরণটা কত বের করছে, প্রথম বস্তুর প্রযুক্ত বলটা আর কার্যকর বলটা দেওয়া আছে, এটা কার্যকর বল। এটা থেকে কি করছে, ত্বরণ বের করছে। তো এখান থেকে উচ্চতা আর সময়টা বের করছে, এটা করতে কতটুকু সময় লাগবে। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে তোমার ত্বরণটা বের করছে, সেখান থেকে দ্বিতীয় বস্তুর সময়টা বের করছে। যেহেতু প্রথম বস্তুর সময় কম লাগে, সুতরাং প্রথম বস্তুটা তাড়াতাড়ি করবো, স্বাভাবিক ব্যাপার। T1 T2, এটা দেখে বোঝা যায়। কেমনে বোঝা যায় বলো তো? দেখো, প্রথম বস্তুটা কি, এটা বল না, আর এটা বাক্স। তাহলে 50 মিটার উপর থেকে এটা বল আর বাক্সরে ছাড়লে সবার আগে কোনটা নিচে পড়বে, বলটা পড়বে নাকি বাক্সটা পড়বে? 50 মিটার উপর থেকে যদি বল আর একটা বাক্স ছাড়ে, তাহলে বলটা আগে পড়তো না, কারণ বলটার মধ্যে বাতাসের বাধা কি কম। এটা এমনিতে বোঝা যায়, এই জন্য বলটা আগে পড়বে আর কি। কোন বস্তুটি আগে পড়বে, বলটা আগে পড়বে। এটা কইরা দেখাইছে। এরপরে দেখো, আমি একটু বইলা দিই, ক্লাস বেশিক্ষণ নেবো না। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? পৃথিবীর কেন্দ্র শূন্য কোনো গাছের উপর প্রযুক্ত বল কি? এই যে প্রযুক্ত বলের অঙ্ক দিয়ে আমরা করাইছিলাম, সেম অঙ্ক। প্রযুক্ত বল ঘর্ষণ বল প্লাস কার্যকর বল, প্রযুক্ত বল ঘর্ষণ বল প্লাস কার্যকর বল। তারপর মিলিত বেগের অঙ্ক দিছে, এই যে মিলিত বেগ, ভরবেগের সংরক্ষণশীলতা, এটা দিয়ে আমি পড়াইছি। মিলিত বেগ দিয়ে একটা অঙ্ক দিছে, এটা কোন বোর্ডে আসছে? কুমিল্লা বোর্ডে 2015-তে এই অঙ্কটা করাইছি। তারপর দেখো, বিজ্ঞান উন্নয়ন সাথে স্কুলে আসছে, প্রযুক্ত বল ত্বরের ক্ষেত্রে কি হইব, এটাও পড়াইছে। ফিজিক্যাল, প্রযুক্ত বল ঘর্ষণ বল, ঘর্ষণ বল প্রযুক্ত বল, এগুলো পড়ানো হয়েছে। যেমন এইটা দেখো, যে এই একটা কোশ্চেন আছে, হাতে 3 মিনিট সময় আছে, জাস্ট আমি এই কোশ্চেনটা একটু বুঝাই দিই। এম্বরের দুইটা বস্তু আছে, একটা একটা গাড়ি হচ্ছে M1, আর একটা গাড়ি হচ্ছে M2। বুঝছো, দুইটা গাড়ি এখানে বেগ দেওয়া আছে এত এবং এত বেগে, এত এবং এত ত্বরণে সুষম ত্বরণে যাত্রা শুরু করছে। ত্বরণ বেগ বেগ দেওয়া আছে, ঠিক আছে, U1। বুঝতে পারছো, গাড়ি দুটি এত বেগে, মানে U1 U2 দেওয়া আছে। গাড়ি দুটি একই সময়ে টি হচ্ছে সেম, শেষ প্রান্তে পৌঁছাইছে। বুঝতে পারছো, গাড়ি দুটি কখন শেষ সময়ে পৌঁছেছে, এই টি এর মানটা বের করতে বলছে। তো তুমি যে ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র শিখছো, খেয়াল করো, তুমি যে সূত্রটা শিখছো খেয়াল করো। তুমি ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র শিখছো, এটা M1 U1 প্লাস M2 U2 প্লাস শিখছো হচ্ছে M1 B1 প্লাস M2 B2। এটার মধ্যে কি টি আছে? এটা কি টি আছে কিনা বলো আমাকে, এই সূত্র কি টি আছে? হ্যাঁ, না। এই সূত্র টি নাই, তাহলে তোমাকে টি বানায় বাই করতে হবে। তাহলে আমরা বলছিলাম একটু আগে যে আমি এই সূত্রটা বোঝানোর লাগে মূলত এত ফোকাস করতেছি। এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে কি আছে, টি আছে, ঠিক না? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি।
প্লাস হাফ, এখানে টি আছে। তো এই এই ফর্মুলাটা প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এটা, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব। প্রশ্ন মতে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইকুয়াল টু এত। বুঝতে পারছো, এখানে টি হচ্ছে সমান, দুই পক্ষের মধ্যে টি হচ্ছে সমান। তারপরে এটার ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে দেখো যে জিনিসটা বের করছে, যেটা হচ্ছে যে হম ক্যালকুলেশন করছে, ক্যালকুলেশন করে এটা এটা করেছে। তারপরে এখানে জাস্ট কমন নিছে, কিছু ক্যালকুলেশন বলতে এখানে কিচ্ছু না, জাস্ট কমন নিছে আর কি। বুঝতে পারছো, এখানে ইউর পাঁচটা কমন নিছে, এখানে হাফটার কমন নিছে। কমন নিয়ে আসে জাস্ট এখান থেকে টি এর মানটা বের করছে। একদম সিম্পল অঙ্ক, অতিক্রান্ত দূরত্ব দুইটা বস্তুর ক্ষেত্রে কি হবে আর কি। তো এইভাবে মানে এটা খুবই সিম্পল, এস ইকুয়াল টু হাফ ইউ টি স্কয়ার। প্রথম বারের ক্ষেত্রে দ্বিতীয় অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হয়ে যায় এটা। প্রশ্নের মধ্যে বলা হয়েছে কিন্তু জানো নি, দুইটা গাড়ির অতিক্রান্ত দূরত্ব সমান, মানে এস ওয়ান আর এস টু কি হইব। এটা প্রশ্নের মধ্যে বলে দিছে যে এস ওয়ান আর এস টু সমান, গাড়ি দুইটার অতিক্রান্ত দূরত্ব সমান, তাহলে এটা আর এটা সমান। এরপরে কি করছে, এখান থেকে কমন নিছে, মানে ইউ ওয়ান টি কমন নিছে, আর এদিক থেকে হচ্ছে টি স্কোয়ার কমন নিছে, নিয়ে এসে এটা জাস্ট মান বসাই দিছে, ইউ আর এ এর মান বসাই দিছে, দিয়ে টি এর মান বাইরে গেছে, 8 সেকেন্ড পরে পৌঁছেছে। এরপরে দেখো প্রথম বস্তুর কাজ দ্বিতীয় বস্তু গাড়ি প্রথম দিকে দিকে, হ্যাঁ, তারপর ভরবেগের সঙ্গে এরপরটা পারবা। মিলিত বেগে গাড়ির দুইটা মিলিত বেগ হচ্ছে মাইনাস, এবং মিলিত বেগে দ্বিতীয় গাড়ির দিকে গতিশীল থাকবে। এরপরে যেগুলো আছে সেগুলো পারবা। সংঘর্ষের পরে পূর্বে আমি এখানে বাকি যা আছে সবগুলো পড়াইছি, এমন কিছু নাই যে এটা আর পড়াইছি না, বাদ নাই। ঠিক আছে, আর কোনো কিছু নাই, আজকের ক্লাসটা এখানেই শেষ। এরপর থেকে যদি সুযোগ হয় তাহলে তোমার ইয়াবার একটা পরীক্ষা নিবো আর কি, না হলে হচ্ছে তোমার ইয়া ক্লাস শুরু হবে আর কি, চ্যাপ্টার 4 শুরু হবে, যেহেতু সময় কম। পরীক্ষা নেয় নিয়ে শনিবার থেকে হচ্ছে চ্যাপ্টার 4 শুরু হয়ে যাবে। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে গ্রুপে করো আর কি। ক্লাস এখানেই শেষ। ঠিক আছে ফিয়ামাইন। আর রেকর্ডটা আরেকবার দেখে নিও না বুঝলে।